নমস্কার বন্ধুরা। বিগত কয়েকদিনে শিল্পের উপরে যে ভিডিওগুলো দিচ্ছিলাম, আজকে সেরকমই কিছু উদাহরণ তুলে ধরছি যে আজকে আমাদের শিল্পের কি অবস্থা বা শিল্পে যে কম্পিটিশনগুলো আছে এবং আমরা সেই অবস্থাগুলোর ভেতর থেকে শিল্প কিভাবে চলছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তার আগে একটা বলে রাখি যে সাধারণত এই চ্যানেলটাতে আপনারা দেখতে পাবেন যে আমাদের যে শিল্প বা ভারতীয় অর্থনীতি বা আমাদের যে সমস্ত জায়গায় প্রযুক্তির অভাব আছে এই সমস্ত বিষয়গুলোর উপরে ভিডিও করা হয়। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন, লাইক করবেন। তা আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছি, এবার আগে কতগুলো বা বিষয় বলেছিলাম যে হিউজ পরিমাণে প্রোডাকশন এবং সেইটাকে মার্কেটে বিশালভাবে ছড়িয়ে দেওয়া, যাতে তার বাইরেও আরও মানুষ যাতে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করতে পারে। এটা গেছিল দিয়ে বুঝিয়েছিলাম কিছু গার্মেন্টসের উদাহরণ দিয়ে। আজকে যাচ্ছি ধরুন রাখুন কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেটা ধরে রাখুন সাধারণ মানুষ ব্যবহার হয় না। কি এরকমভাবে বলা যায়, ধরুন সবকিছুই সাধারণ মানুষের জন্যই হয়, কিন্তু জিনিসটা হচ্ছে আমরা প্রত্যক্ষভাবে ব্যবহার করলে ওটা ইয়ে করি না। যেমন ধরুন টুথপেস্টের প্যাকেট বা ধূপের প্যাকেট বা ধরে রাখুন আইসক্রিমের প্যাকেট, সে চায় আপনার প্লাস্টিক পলিথিনের হোক আর চায় কাগজের প্যাকেট হোক। এইরকম ধরনের যে প্রোডাক্টগুলো আছে বা যে জিনিসগুলো আছে যা বা এর উপরে ভিত্তি করে যে শিল্পগুলো আছে, তারা বলতে গেলে কিভাবে এটাকে তৈরি করে বা সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর ভেতরে কিরকম কম্পিটিশন ভাবে তৈরি হয়। আমি একটা একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি। আজকে ধরে রাখুন সেই প্যাকেটটা দিয়ে বলছি। ধরুন দেখবেন এই প্যাকেটগুলোর একটা সাধারণ খুব ছোট জায়গা থেকে কিভাবে বড় জায়গাটায় যাচ্ছে এবং সেখানে কি কম্পিটিশন বা কি ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এর আগের দিন যেমন একটা বলেছিলাম যে র্যাট রেস কিভাবে তৈরি হচ্ছে দেখুন। ধরুন একটা সাধারণ কারখানা, সেখানে হয়তো এই প্যাকেট তৈরি হয়, কাগজের প্যাকেট। সেই প্যাকেটগুলো সাধারণত ওই সেমি অটোমেটিক মেশিন বা ম্যানুয়াল মেশিন এরকম এইসব সাহায্যেই তৈরি হতো। তা এই প্যাকেটগুলো ধরে রাখুন ওই কারখানাটায় হয়তো 20 জন কাজ করতো। কারখানাটার প্রোডাকশন ছিল হয়তো ধরুন 1 লাখ। সারা মাসে সে ধাপে এইসব জিনিসগুলো প্রিন্টিং টিন্টিং এর এই সমস্ত লাইনগুলো দেখবেন একবারে কোনো জিনিসের তৈরি হয় না, ধাপ বাই ধাপ তৈরি হয়। কোনো সময় কাগজটা তৈরি হলো, আমার আঠা দিয়ে পেস্টিং করে করে কাগজটা মোটা করা হলো, মানে আস্তে আস্তে বোর্ড টাইপের বানানো হলো, তারপর ওটাকে ছাপানো হলো, তারপর ওটাকে কাটিং হলো, তারপর ওটা ভাঁজ হলো। আবার কোনো কোনো ভাঁজেতে দেখা যায় ওখানে আবার স্টেপলার যে আমরা ইউজ করি কাগজপত্রতে, সেরকম স্টেপলার মারার ব্যাপার থাকে, স্ট্যাপেল করার ব্যাপার থাকে। তা ধরুন এইভাবে তৈরি হতো, হয়তো সেইখানে 20 জন লোক কাজ করতো। মোটামুটি সবই ওই ম্যানুয়ালি বলতে গেলে সবকিছু, এবং তাই দিয়ে তারা মোটামুটি মাসে 1 লাখ প্যাকেট তৈরি করতো কি 1.5 লাখ প্যাকেট তৈরি করতো। এবার যখন ওই পিসটা ধরে রাখুন একটা পিস, আমি এটা উদাহরণ হিসাবে সবকিছু বলছি, তখন পিসটা তৈরি হতো এবং পিসটা বিক্রি করতো সে হয়তো একটা প্যাকেটে 1 টাকা করে। এবার 1 টাকা করে প্যাকেট তৈরি করছে, এবার যাদেরকে সাপ্লাই দিত তারা মাল অর্ডার করলেও সময় মতন যেত না। ওই 3 দিনের মালটা হয়তো 5 দিন হয়ে যেত। যখন ধরুন বর্ষাকাল বা বৃষ্টির সিজন, তখন হয়তো ওটা আরো দেরি, 5 দিন হতো, 7 দিন হতো। মানে ডিমান্ড ছিল কিন্তু টাইমলি সাপ্লাই হতো না। মানে যা লোক লেবার ছিল এই কারখানাটার যা ভরসা ছিল তাই দিয়ে ওই অতগুলো তৈরি হতো না। সে 1 লাখ পিস মতন হয়তো ম্যাক্সিমাম বানাতে পারতো, কিন্তু যাদেরকে সাপ্লাই দিত তাদের হয়তো দরকার ছিল 1,10,000 বা 1,20,000, তবু চলছিল। এবার যখন সবসময় এরকম যাচ্ছে, তারপরে সে এবার দেখলো যে আমি যদি এই সেমি অটোমেটিকটাকে অটোমেটিক মেশিনে কনভার্ট করি, অটোমেটিক মেশিন করলে আমার একটু লাভ বেশি হবে, এবং অটোমেটিক মেশিন করলে আমার যারা কাস্টমারগুলো আছে তাদেরকে আমি টাইমলি সাপ্লাই দিতে পারবো। কেননা বর্ষাকালে এই সমস্ত পেস্টিং যেগুলো হয়, গাম যেগুলো ইউজ করে যে পেপারের উপরে পেপার দিয়ে দিয়ে মোটা করা হয়, এগুলো শুকোতে টাইম লাগে, তখন আরেকটু হ্যাম্পার হয়ে যায় প্রোডাকশনে। তাহলে সেক্ষেত্রে এই অটোমেটিক মেশিন বসিয়ে দিলে আমার কি হবে না, ড্রায়ারে একদম ডাইরেক্ট হিটের সাহায্যে শুকিয়ে যাবে। আমার তাহলে বাইরের অসুবিধাটাও থাকবে না, ইলেকট্রিক খরচাটা বাঁচবে। অটোমেটিক মেশিন হলে ইলেকট্রিক খরচাটাও বাড়ছে, ওভারহেড এক্সপেন্স হয়তো একটু বাড়বে, কিন্তু তাতে আমার লাভ আছে। সে একটা সাধারণ অটোমেটিক মেশিন, দেশীয় অটোমেটিক যে মেশিন আছে সেই নিয়ে এসে বসালো। বসানোর পরে দেখা গেল ওই 20 জন লোকই কাজ করছে, ওদের সাহায্যে এই মেশিনটা অপারেটিং শিখে নিয়েছে, তারা চলছে। চলতে গিয়ে হয়তো দেখা গেল খুব বেশি হলে 20,000 হয়তো বাড়লো। আপনার প্রোডাকশন ছিল আগে 1 লাখ, এখন হয়েছে 1,20,000। দেখছে যে এবার 1,20,000 হয়েছে, এবার দেখা যাচ্ছে ডিমান্ডও বেড়েছে। ডিমান্ড বেড়েছে, এবার 1,20,000 দিচ্ছে, তাতে সাপ্লাই হচ্ছে না, এবার 1.5 লাখ হয়ে গেছে ডিমান্ডটা।
সাপ্লাই যাচ্ছে 1,20,000, সেই আবার ওই ডাবল। এবার সে তখন ওই ব্যাংক থেকে লোন নিয়ে একটা বড় বিদেশি মেশিন নিয়ে এসে বসালো। সেই মেশিনটার দাম ধরুন 1.5 কোটি টাকা। এবার 1.5 কোটি টাকার মেশিনটা বসিয়েছে। এবার তার জন্য ওই মেশিনটা বসানোর জন্য প্রোডাকশন বেড়ে গেছে, সেটাকে মাল প্রোডাকশন হয়ে গেলে কালেক্ট করা, প্যাকিং করা, স্ট্যাপেল করা, লোডিং করা, এসবের জন্য হয়তো 4-6টা লোক লেবার বেড়েছে। 20 জন কাজ করতো, হয়তো 5 জন বাড়লো, ধরুন 25 জন হলো। কিন্তু এবার 1.5 কোটি টাকা ইনভেস্ট করেছে, ব্যাংকের ইএমআই এর ব্যাপার আছে। এবার এই যে 1.5 কোটি টাকার মেশিনটা বসিয়েছে, এই মেশিনটার প্রোডাকশন আগে ছিল 1 লাখ, তারপরে হলো 1,25,000, এখন দেখছি 1,25,000 চলছে না, এখন ওর প্রোডাকশনই আছে 2.5 লাখ। তাহলে এবার যখন ওই মেশিনটাকে পুরো ফুল ইউটিলাইজ করছে, যেহেতু ওকে ব্যাংক ইএমআই কমপ্লিট করতে হবে, অন্যান্য খরচ খরচাগুলো মেটাতে হবে, ওভারহেড এক্সপেন্স বেড়ে যাচ্ছে, ইলেকট্রিকের খরচা বেড়ে গেছে, এই সমস্ত খরচা মিটিয়ে ওকে এবার লাভ করতে হবে। তাহলে ওকে মার্কেটিং এ জোর দিতে হচ্ছে। এবার ও মার্কেটে গেছে, যে পিসটা ধরে রাখুন 1 টাকা করে বিক্রি হতো, এবার নতুন মার্কেট করতে গিয়ে সবাই সব জায়গাতে তো বসে আছে, সাপ্লাই দিচ্ছে। এবার তাকে ওর থেকে তো কম দাম দিতে হবে, তবে তো মার্কেট ধরতে পারবে, নাহলে তো পারবে না। এবার যেখানে 1 টাকা করে চলছে, এবার নতুন মার্কেট ধরতে গিয়ে ও বলছে আমি 97 পয়সা পিসে দেবো, 97 পয়সা করে। যে নিচ্ছে মালটা সে ভাবছে যা 3 পয়সা করে হলো তবু তোমার কম হচ্ছে, ঠিক আছে, এর থেকেও কিছু না, আগে যা দিচ্ছে দিই, ও যা দিচ্ছে এর থেকেও কিছু করে তুলবো। এবার এর থেকে তুলতে লাগলো। যখন এইভাবে ও মার্কেটে 97 পয়সা করে নতুন নতুন মার্কেট ধরতে শুরু করলো, তখন ওরা দেখলো এর থেকে মার্কেটে সবাই ব্যবসা করছে, সবাইই পয়সার যেখানে লাভ বেশি সেখানে যাবে। ও দেখছে যে আবার 3 পয়সা করে যখন কম আসছে, একে আমি বেশি অর্ডার দিই। এবার যে পুরনো অর্ডারের যারা ছিল, যারা ওই রকম ম্যানুয়াল মেশিন নিয়ে এরই মতন কাজ করতো, তাদেরা এবার আস্তে আস্তে ঝাড় খেতে থাকলো। এবার তারাও আস্তে আস্তে এবার মেশিনের দিকে ঢুকলো। এবার এই মেশিনটার ক্যাপাসিটি যেটা বলছি আমি 2.5 লাখ হয়েছে। যখন মেশিনটা নিয়ে বসিয়েছে 1.5 কোটি টাকা দিয়ে, এবার আর একটা মেশিন বাজারে ঢুকেছে, যে মেশিনটার দাম ধরুন 2,30,00,000। এবার 1.5 কোটি থেকে 2,30,00,000, 80 লাখ টাকা বেশি, এর ক্যাপাসিটি আরো বেশি। এ হয়তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার এ হয়তো 2 লাখ 2.5 লাখ দিচ্ছে, ওর 5 লাখ প্রোডাকশন ক্যাপাসিটি। এবার ওই মালটাও এবার মার্কেটে চলে আসলো, এবার ওই মালটাও ঢুকছে। এবার আজকে প্রোডাকশন বেড়ে গেল, মেশিন অটোমেটিক নিয়ে এসে বসিয়েছি, ফুলি অটোমেটিক, বিদেশি মেশিন, তার প্রোডাকশন ক্যাপাসিটি বেশি, কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটি ভালো, রিটিন ভালো, ফিনিশিং ভালো, সবকিছু ভালো, টেকসইতে ঠিক আছে। কিন্তু আমার সেই প্রোডাকশন অনুযায়ী মানে সাপ্লাই বেড়ে যাচ্ছে মার্কেটে, ডিমান্ডটাও তো সেইভাবে বাড়া দরকার। হয়তো আগে ডিমান্ড বেশি ছিল, সাপ্লাই কম ছিল, সাপ্লাই শর্টেজ হয়তো ছিল 10%। এখন এই সমস্ত মেশিনগুলো মার্কেটে ঢুকে যাওয়ার ফলে দেখা গেল শর্টেজ তো নেই, উল্টে সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে। ডিমান্ডের কোনো শর্টেজ নেই, উল্টে সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে, সাপ্লাই হয়তো 30-35% বেড়ে যাচ্ছে। এবার যারা এই মেশিনগুলোকে নিয়ে বসিয়েছে বেশি প্রোডাকশনের জন্য, তারা এবার কি করছে, ওই যে 1 টাকা ছিল তোমার 97 পয়সা হলো, যারা নতুন বসাচ্ছে তারা যাচ্ছে এবার 95 পয়সায়, মার্কেটটা ওদিকে ওর নামছে। বা মার্কেটটা নামলো না, 1 টাকাটাই চলছে, কিন্তু দামটা বাড়ছে না। দিনকে দিন কিন্তু দেখুন সব জিনিসের দাম বাড়ে, সব জিনিসের দাম বাড়ছে। আজকে 5 বছর আগে যে জিনিসের দাম ছিল, আজকে কিন্তু সেই জিনিসের দাম সেইটা নেই, বেড়ে যাচ্ছে। কিন্তু ওই ধরনের জিনিসগুলোর জায়গাটায় গিয়ে বা এই কম্পিটিশনের জায়গাটায় এসে কেউ দাম বাড়াতে পারছে না, দাম একই রয়ে গেছে। দাম একই রয়ে যাওয়ার অর্থ হচ্ছে দাম নেমে যাওয়া, কারণ অন্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে, দাম বাড়ছে না, তার মানে এটা নামছেও না, 10 আগেও যা ছিল এখনো আছে, তার মানে হিসেবে নেমে গেছে, ভ্যালুয়েশনে নেমে গেছে। এবার এই কম্পিটিশনটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ঢুকে গেছে। আজ আমি বলছি সাধারণত প্যাকেট দিয়ে বা পেপার লাইন দিয়ে, আজকে পেপার লাইন দিয়ে বললাম, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যেখানে লোহার লাইন আছে, অ্যালুমিনিয়ামের লাইন আছে, বা আপনার পেপার বাদ দিয়ে ধরুন প্লাস্টিকের লাইন আছে, বা গার্মেন্টসের লাইন আছে, বা ধরে রাখুন লেদারের লাইন আছে, পলিথিনের লাইন আছে, পিভিসির লাইন আছে, যে লাইনে যে সেক্টরের উপরে বিজনেস করছে বা যে ধরনের ইন্ডাস্ট্রিতে রয়েছে, ইলেকট্রিক্যালে বলুন, রাবারে বলুন, সব ক্ষেত্রে এই ধরনের কম্পিটিশন ঢুকে গেছে। মার্জিন ছাড়তে একদম নেমে গেছে। যখন আর মার্জিন ছাড়ার জায়গা নেই, তখন এবার কি ছাড়ছে, কোয়ালিটি ছাড়ছে, কোয়ালিটিতে ডাউন হয়ে গেছে। তার ফলে আপনি দেখবেন নয় কোয়ালিটিতে একদম বেকার, আর না হলে হচ্ছে আপনার পয়সায় বেকার, মার্জিন নেই, প্রফিট নেই। তা আজকে ইন্ডাস্ট্রি এই জায়গাটায় পৌঁছে গেছে, এই ইঁদুর দৌড়ে চক্করে পড়ে, এবং কিছু করার নেই, আমাকেও এই জিনিসগুলো নিতে হবে, নাহলে আমি তো মনে করছি কম্পিটিশনে পারবো না। আমি দিচ্ছি 1 টাকাতে, কেউ একজন সেই জিনিসটা যখন 97 পয়সা দিচ্ছে, সেও তো নিচ্ছে, তার ফলে আমিও বাধ্য ওই ধরনের মেশিন নিয়ে, মানে হাই প্রোডাকশন হবে, কোয়ালিটি ভালো হবে, ফিনিশিং ভালো হবে, ওইসব চিন্তা ভাবনা করে আমাকে ওই ধরনের মেশিন বসাতে হলো। এবং এই ধরনের যে ইনভেস্টমেন্ট গুলো হলো, আপনি দেখুন প্রথম চটে ওই যে বললাম 20 থেকে 25 জন হলো,
যখন 1.5 কোটি টাকার মেশিনটা নিয়ে এসে বসালাম তখন 5 জন লোক লেবার বাড়লো কাজ করার জন্যই কারখানাটায়। এবার 1.5 কোটি টাকার মেশিন দিয়ে যখন কমপ্লিট হচ্ছে না, যখন দেখা যাচ্ছে অন্য থেকে হাই কোয়ালিটির মেশিন বাজারে ঢুকে গেছে, আরো বেশি প্রোডাকশন দিচ্ছে এবং 97 পয়সাটা 95 পয়সা দিচ্ছে, আমি এখন কমপ্লিট করতে পারছি না, ওর সাথে কম্পিটিশনে যেতে পারছি না, তাহলে আমাকে এবার কি করতে হবে, ওই রকমই ধরনের আমাকে আর একটা মেশিন তুলতে হবে। এবার 2.5 কোটি টাকা তুলেছে, দিন যত যাচ্ছে তত ডেভেলপমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে 2.5 কোটি টাকার জায়গায় 2,70 লক্ষ টাকার আর একটা মেশিন এসেছে নতুন টাইপের, সেই মেশিনটা আরো ভালো, ওই এর থেকে আরো 20,000 প্রোডাকশন বেশি দিচ্ছে, আমি ওই মেশিনটা নিয়ে এসে বসালাম। এবার আর লোক লেবার বাড়াতে হচ্ছে না, অপারেটর আগে যা ছিল এখনো সেই অপারেটর অপারেটিং করে যাচ্ছে। এবার কি এদিকে ইনভেস্টমেন্ট বাড়ছে, সেই অনুপাতে কিন্তু লেবার ফোর্স বা লেবার ইনভলভমেন্ট কারখানাগুলোতে হচ্ছে না, এবং কারখানার মালিকও যে হেভি কিছু কামিয়ে নিতে পারছে তাও পাচ্ছে না, সে ওই কম্পিটিশনে পড়ে গিয়ে তাকেও মার্জিন ছাড়তে 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 একেবারে পিঠ থাকা অবস্থায় গিয়ে সেও দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এটা আমাদের বুঝতে হবে। এবং এটা এই দৌড় আজকে শুরু হয়নি, আজকের যে এই জায়গাটা এসে গেছে তা না, এটা হচ্ছে এখন আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এইসব দৌড়গুলো শুরু হয়ে গেছে আপনার সেই ধরে রাখুন 95, 2000, 2001 ওই রকম টাইম থেকে। আগে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ছিল, যে ধরে রাখুন জুট ইন্ডাস্ট্রি বা ধরুন সিমেন্ট ইন্ডাস্ট্রি বা ধরুন গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি, ওই সমস্ত জায়গাগুলোতে ধীরে 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 অটোমেটিক মেশিন, সেমি অটোমেটিক মেশিন, এইভাবে অটোমেশনগুলো হয়েছিল। এখন আস্তে আস্তে অটোমেশনটা বাড়তে বাড়তে এই মেশিন নির্ভর শিল্প প্রায় সর্বক্ষেত্রে ঢুকে গেছে, এমনকি খাবার দাবারেও এসে গেছে। আপনারা দেখতে পাবেন যে একদিকে ময়দা দিয়ে দিচ্ছে, চিনি দিয়ে দিচ্ছে, ঘি বা তেল দিয়ে দিচ্ছে, আর একদিক দিয়ে কখনো বিস্কুট তৈরি হয়ে বেরোচ্ছে, কখনো ধরে রাখুন আপনার নানা টাইপের ওই ভেতরে মিষ্টি ক্রিম ফ্রিম ভরা খাবার দাবার ওসব রেডিমেড তৈরি হয়ে বেরিয়েছে, মানে খাবার লাইনেও ঢুকে গেছে, কোনো লাইন ফাঁকা নেই। তাহলে এই কম্পিটিশনে এসে এই মেশিন নির্ভর এবং এই কম্পিটিশন আমাদেরকে একদম লাস্টের জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তার মেন জিনিসটা হচ্ছে কি না, আমাদের হাতে প্রযুক্তিও নেই যে প্রযুক্তি দিয়ে আমরা নিজেরা মেশিনটা বার করবো। তাহলে মেশিন তৈরি করতে গেলে ইন্ডাস্ট্রি তৈরি হবে, সেখানে লোক লেবার ইনভলভ হবে, একটা প্রবলেম সলভ হবে। দ্বিতীয় প্রবলেম যেটা আছে বা সলিউশন যেটা আছে সেটা হচ্ছে ওই ধরনের মেশিনগুলো আমাদের এখানে যখন ব্যবহার হবে তখন আমরাই মার্কেটটাকে কন্ট্রোল করতে পারবো। এখন কিন্তু আমাদের হাতে কন্ট্রোলারটা নেই, মানে সেই রিমোট কিন্তু আমাদের হাতে নেই, রিমোট কিন্তু বাইরের হাতে। আমরা কিন্তু তাদের হিসাবে, যেমন আজকেই একটা যদি আমি মেশিন অর্ডার করি 6 থেকে 7 মাস মিনিমাম নেবে সে পাঠাতে, এবার 6 থেকে 7 মাস না লাগলেও সে লাগাবে। তার কারণটা কি না, সে যে মেশিনটা অলরেডি এখানে দিয়ে রেখে দিয়েছে সেই মেশিনটাকে আগে খাওয়াবে পুরো মার্কেটটাকে, কারণ যে কিনেছে তাকে ও লস করাতে চাইবে না, ও জানবে ও এখন মার্কেট করতে থাকুক, ও যখন মার্কেট করে নিয়ে কমপ্লিট হয়ে যাবে তারপর দ্বিতীয় মেশিনটা ছাড়বে, তখন আর একটু হাই, তখন আর একজনকে লাভ মারতে হবে ওইটায়। এটাকে সাথে সাথে যদি ওটা ছেড়ে দেয় তাহলে এই মেশিনটা ডাউন হয়ে গেল, এও ডাউন হয়ে গেল, তাই আর যেতে পারবে না ওই জায়গাটায়। ওই জন্য 6 থেকে 8 মাস, 9 মাস বা 7 মাস সবসময় টাইম হাতে চাই। অর্ডার করলেও মাল নেই, যে মালটা চলছে এখন ওই মালটা আগে খেয়ে খেয়ে বাজার শেষ হবে, তারপরে দ্বিতীয় মেশিনটা ঢুকবে। হয়তো একই টাইপের মেশিন ঢুকলো কিন্তু দ্বিতীয়টা মেশিনটা তখন ঢুকবে, তার আগে ঢুকবে না। তা এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, বা এটাও এই ধরনের জিনিসগুলোর ভেতরে যে রাতারাতি আমরা বদল আনতে পারবো বা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, বা একটা সরকার আজকে ঠিক করলো কালকে বৈঠক করলো পরশুদিন সলিউশন হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো দীর্ঘ মেয়াদের ব্যাপার। যারা এই ধরনের পলিসিগুলো তৈরি করেছে বা যারা এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে, তারাও কিন্তু দীর্ঘ মেয়াদে অন্তত 15 থেকে 20 বছর বিরাটভাবে পরিশ্রম দিয়েছে এবং প্রযুক্তিতে বিরাট পয়সা ঢেলেছে, বিরাট মেহনত করেছে, তবে আজকে ওই জায়গাটায় যেতে পেরেছে। আমাদেরও রাতারাতি কিছু হবে না, বলাটা খুব সোজা, দেখানো খুব সোজা, লোকের ভুল ধরা খুব সোজা, কিন্তু সলিউশন করা বা সেই অবস্থাটাকে মেটানো বা সেই অবস্থাটা থেকে বেরিয়ে উন্নতি করা, এ করতে গেলে বহু সময় সাপেক্ষ ব্যাপার এবং বহু মানে অর্থেরও ব্যাপার। আজকে কিছু কিছু উদাহরণ মাধ্যমে আমি দিতে চেষ্টা করছি, আশা করি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং নিজেরাও চিন্তা ভাবনা করবেন, নিজেদের মাথাতেও ভালো কিছু চিন্তা ভাবনা যদি থাকে, এই যে একদম গ্রাসরুট লেভেলে যে কি সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদেরও ভালো পরামর্শ থাকে আপনারা ভিডিও বানাবেন বা ছাড়বেন, যাতে আমাদের সবার পক্ষে ভালো হয়। নমস্কার।